আর এই গাজিয়াবাদ ট্রেন ঢোকার আগে থেকে শুরু করে এখনও মানে পুলিশরা কন্টিনিউ এসে সমস্ত যাত্রীদের বলে যাচ্ছে মোবাইল ফোন অথবা ক্যামেরা ল্যাপটপ কিছু থাকলে খুব সাবধানে রাখবেন। তোমরাও যখন এই রুটে বা দিল্লি রুটে জার্নি করবে খুব সাবধান, কিন্তু নিজস্ব জিনিসপত্র সামনেই হচ্ছে পুজোর ছুটি, তারপরেই আসবে উইন্টার ভ্যাকেশান মানে 25 ডিসেম্বর 1 জানুয়ারি। আর এই শীতকাল অথবা পুজোর টাইম সবারই কিন্তু মাথায় থাকে একটু ঘুরতে যাওয়ার জন্য। আর এই টাইমটায় সবাই কিন্তু লং ট্যুরের জন্য বেরোয়, মানে 8-9 দিনের ট্যুর সিমলা মানালি অথবা কাশ্মীর বা গোয়া বা এই ধরনের যে বড় ট্যুরগুলো হয়। আর আজকের এই পর্বে আমরা যেতে চলেছি কলকাতা থেকে সিমলা মানালি, মানে পরপর যে পর্বগুলো আসবে সিমলা মানালি নিয়ে তোমরা সমস্ত ইনফরমেশান পাবে। যারা পুজোর সময় অথবা উইন্টার ভ্যাকেশান বা ইন ফিউচার সিমলা মানালি প্ল্যান করছো তাদের জন্য আজকের ভিডিওটা হতে চলেছে ইন্টারেস্টিং, কারণ এই পর্বে তোমাদের কলকাতা থেকে সিমলা মানালি পৌঁছানো, সেখানে হোটেল, থাকা, খাওয়া, প্যাকেজ সমস্ত কিছু নিয়ে থাকবে টোটাল ইনফরমেশান। আজকে আমরা জার্নি করব ট্রেন নাম্বার 12311 নেতাজি এক্সপ্রেসে, যেটা হাওড়া থেকে প্রতিদিন রাত 9:55 ছাড়ে এবং 2 রাত পর ভোর 3টের সময় পৌঁছাবে কালকা। আর কালকা থেকে তোমরা টয় ট্রেন নিয়ে সহজেই পৌঁছাতে পারবে সিমলা। যদি মানালি যাও তাহলে কিন্তু তোমরা চণ্ডীগড় অথবা দিল্লি হয়েও মানালি যেতে পারবে। আর অনেকেই আমার কাছে প্রশ্ন করো, দাদা সিমলা মানালি যাওয়ার জন্য একটাই ট্রেন নেতাজি এক্সপ্রেস, অন্য কি অপশান আছে? যদি তোমরা আম্বালা অবধি টিকিট কাটো, কারণ আম্বালা যাওয়ার জন্য জম্মুগামী ট্রেন এবং অমৃতসরগামী ট্রেন আছে, তো তার জন্য অনেক ট্রেনের অপশান খুলে যায়। তাই তোমরা আম্বালা ক্যান্ট অবধিও কিন্তু টিকিট করতে পারো, সেখান থেকেও তোমরা সহজেই সিমলা অথবা মানালি পৌঁছাতে পারবে। আজকে হচ্ছে 24শে আগস্ট 2025, এখন আছি হাওড়া ব্রিজের সামনে। আর মোটামুটি যতদিনে আমরা ব্যাক করবো, যেহেতু লং ট্যুর আছে, ততদিনে কিন্তু কলকাতায় পুজো আমেজ শুরু হয়ে যাবে। চলে এসেছি হাওড়া রেলওয়ে স্টেশনে, আর বোর্ডে ট্রেন দিয়ে দিয়েছে 9 নম্বর প্ল্যাটফর্মে নেতাজি এক্সপ্রেস ওল্ড বিল্ডিংয়ে। 9 নম্বর প্ল্যাটফর্মে আর ট্রেন দাঁড়িয়ে আছে হাওড়া কালকা নেতাজি এক্সপ্রেস ব্র্যান্ড নিউ LHB কোচের সাথে। এই হচ্ছে আমাদের কোচ B4, আর এই B4-এই 3rd AC-তে আজকে আমরা জার্নি করব হাওড়া থেকে কালকা অবধি। আর এই ট্রেন কিন্তু রিসেন্টলি LHB-তে কনভার্ট করা হয়েছে ICF থেকে, মানে নতুন লাল LHB কোচ। আর আমাদের সাইড আপ আর সাইড লোয়ার করেছে। এই ট্রেনে তোমরা কিন্তু 4টে জেনারেল পেয়ে যাবে, 7খানা স্লিপার আছে, 4টে 3rd AC, 3টে 2nd AC এবং একটা 1st AC এবং একটি পেন্ট্রি কার। এই হচ্ছে আমাদের B4 3rd AC-র কোচ, আর আমাদের পড়েছে সাইড আপ আর সাইড লোয়ার। এদিকে সুনিতা বসে আছে, চলো ট্রেনে ওঠা যাক। আর এইদিকে ডাস্টবিন, এইদিকে বেসিন আছে, মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন, মিরার। আর ওয়াশরুমও তোমাদের একটু দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুমেও বেসিন কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আছে। এখানে একটা চার্জিং সকেট আছে, সোপ আছে, মিরার পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই ট্রেন মোটামুটি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নই থাকে। এক্স্যাক্টলি রাইট টাইম 9:55 ট্রেন কিন্তু আমাদের ছেড়ে দিল হাওড়া থেকে কালকার উদ্দেশ্যে। ট্রেন তো হাওড়া থেকে নির্দিষ্ট সময় ছেড়ে দিয়েছে। আর একটা দাদার সাথে কথা বলছিলাম, তোমাদের সেরকমভাবে বাইরের ডিপার্চার দেখাতে পারিনি। এইরকম জার্নিতে অনেকের সাথেই দেখা হয়, ট্রেনেও প্রচুর মানুষের সাথে দেখা হয়েছে। তো এইগুলো ভালো লাগে সত্যি। সব কিছু হয়তো ক্যামেরায় সবসময় নেওয়া হয় না। আর এখন ট্রেন ছুটে চলেছে ফুল স্পিডে বর্ধমানের উদ্দেশ্যে। প্রথম হল্ট আমাদের বর্ধমান। আর আজকে কিন্তু আমরা টোটাল কভার করবো হাওড়া থেকে কালকা অবধি 1712 কিলোমিটার পথ। টোটাল জার্নি থাকবে 29 ঘন্টা 5 মিনিট, আর হল্ট থাকবে 37খানা, মানে লম্বা জার্নি 2 রাতের। দেখা যাক যতটা সম্ভব তোমাদের সাথে শেয়ার করবো। ঘড়িতে সময় 10:30 মতো, বর্ধমান ট্রেন কিছুক্ষণের মধ্যে ঢুকবে। চলো রাতের খাওয়া দাওয়াটা সেরে নিই। আর ভেতরে সিট মোটামুটি ঠিকঠাকই আছে, ব্ল্যাঙ্কেট পিলো সব প্রোভাইড করেছে, ট্রেন পরিষ্কার পরিচ্ছন্ন, এসিও ভালো চলছে।
রাতের খাবার নিয়ে কিন্তু বসে গেছি। ভাত আছে, সাথে আছে চিকেন, বানিয়ে এনেছে সুনিতা। বাইরে অন্ধকার, হচ্ছে বৃষ্টি। চলো ডিনারটা শেষ করে নিই। নির্দিষ্ট সময় থেকে 16 মিনিট লেটে ট্রেন আমাদের এসে পৌঁছালো বর্ধমান জংশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। এর পরবর্তী হল্ট দুর্গাপুর, আর ট্রেন কিন্তু বর্ধমানে 5 মিনিট দাঁড়াবে। ট্রেন কিন্তু ছেড়ে দিল বর্ধমান জংশন, পরবর্তী হল্ট দুর্গাপুর, তারপর আসবে আসানসোল। আর সময় ঘড়িতে মোটামুটি 11টা 15 মতো। ঘুমিয়েও পড়বো, কারণ দুরাত জার্নি। টোটাল সব কিছু তোমাদের দেখাতে হবে। কালকে সকালে সমস্ত হল্ট কভার করব। আর টোটাল 37খানা হল্ট, মানে লম্বা জার্নি। বাইরে অন্ধকার, মাঝে মাঝে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টির মধ্যে ট্রেন জার্নির মজাই আলাদা। সময় এখন ঘড়িতে 11:30 মতো। আর ট্রেন দেখো ছুটছে 130 কিলোমিটার, 129 কিলোমিটার প্রতি ঘন্টায়। আর বাইরে গেটে দাঁড়ানো যাচ্ছে না, তার মধ্যে মাঝে মাঝে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। ট্রেন আমাদের এসে পৌঁছালো তার যাত্রাপথের দ্বিতীয় হল্ট দুর্গাপুর। ট্রেন আমাদের ছেড়ে দিল দুর্গাপুর, পরবর্তী হল্ট আসানসোল। ঘড়িতে সময় 12টা বেজে 38 মিনিট। ট্রেন আমাদের এসে পৌঁছালো আসানসোল। আর যেহেতু অনেকটা রাত হয়ে গেছে, চলো ঘুমিয়ে পড়ি। কালকে সকালবেলায় দেখা হচ্ছে যে স্টেশনে ঘুম ভাঙবে। আর ট্রেনের 5 মিনিটের হল্ট আছে আসানসোলে। ট্রেন আমাদের ছেড়ে দিল আসানসোল, পরবর্তী হল্ট ধানবাদ। আর তোমাদের সাথে আমার দেখা হচ্ছে কাল সকালে যে স্টেশনে ঘুম ভাঙবে। চলো, গুড নাইট সবাইকে। গুড মর্নিং সবাইকে। ঘড়িতে সময় এখন সকাল 10টা। একটু আগে উঠলাম, ফ্রেশ ফ্রেশ হলাম। আর মোটামুটি কিছুক্ষণ আগে ক্রস করলো মির্জাপুর, পরবর্তী হল্ট আমাদের প্রয়াগরাজ। আর ট্রেন কিন্তু অন টাইমেই আছে, ওই 8-9 মিনিট মতো বলতে পারো লেটে। আর ট্রেনের সাফ সাফাই এখন অবধি ঠিকঠাক আছে, ওয়াশরুম পরিষ্কার। আর তার সঙ্গে এসিও কিন্তু ভালো চলেছে, ঘুমো রাতে ভালো হয়েছে। মানে কোচ অ্যাটেন্ডেন্ট দাদারা যে আছে বা এখানে সাফ সাফাই কর্মীরা যারা আছে
তারা কিন্তু বেশ ভালোভাবে কোচটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে। আর টিকিটও কালকে রাতে আমাদের চেক হয়ে গেছে। চলো প্রয়াগরাজ ঢুকু। আর যেহেতু প্যান্ট্রি কার আছে, সকাল থেকেই কিন্তু চা থেকে শুরু করে ব্রেকফাস্টের বিভিন্ন রকম ভ্যারাইটি, লাঞ্চ সমস্ত কিছুই পাওয়া যাচ্ছে নেতাজি এক্সপ্রেসে। আর এই দরজার ধারে দাঁড়িয়ে পরিবেশ এনজয় করতে ট্রেন জার্নিতে স্পেশালি দারুণ লাগে। সময় ঘড়িতে 10টা বেজে 36 মিনিট, নির্দিষ্ট সময়ে ট্রেন আমাদের এসে পৌঁছালো প্রয়াগরাজ। আর প্রয়াগরাজ এসেছিলাম কুম্ভ মেলার সময়। ট্রেন এসে দাঁড়িয়েছে 1 নম্বর প্ল্যাটফর্মে। এখানে কিন্তু ট্রেনের 10 মিনিটের হল্ট আছে। ট্রেন আমাদের ছেড়ে দিল প্রয়াগরাজ জংশন, পরবর্তী হল্ট ফতেপুর। নির্দিষ্ট সময় থেকে 9 মিনিট লেটে ট্রেন আমাদের এসে পৌঁছালো ফতেপুর। আর এখানে ট্রেনের 2 মিনিটের হল্ট আছে। ঘড়িতে সময় 12টা 20। আর ট্রেনের প্যান্ট্রি থেকে খাবার অর্ডার দিয়ে দিলাম, খাবার দিয়ে যাবে একটু বাদে। চলো সেটাও তোমাদের দেখাচ্ছি। এর পরবর্তী হল্ট কানপুর। ট্রেনের প্যান্ট্রিকার থেকে কিন্তু খাবার অর্ডার দিয়ে দিয়েছি। আর এইদিকে ট্রেন চলছে, কিছুক্ষণ বাদে কানপুর ঢুকবে। এখানে ভেজ থালি নিয়েছি। বেসিক্যালি এই যে ভেজ থালিটা আছে এর দাম হচ্ছে 150 টাকা। এবার 150 টাকায় নর্মাল রাইস, ডাল আর ভাত তো আছেই, তার সঙ্গে এক্সট্রা রাইস আছে আর এরকম একটা পনির দিয়েছে। এই হচ্ছে 150 টাকার ভেজ মিল দেখতে পাচ্ছ তোমরা। যদি শুধু এইটুকু নাও, মানে রাইস, এইখানে তরকারি, সাথে আছে ডাল আর আচার, এর দাম হচ্ছে 80 টাকা। যদি এক্সট্রা রাইস আর পনির নাও তাহলে 150 টাকা। এবার পনিরের জায়গায় তোমরা এগ বা চিকেনও নিতে পারো। কেমন খেতে, টেস্ট করলে তো একটুখানি ভালো না? তো নেতাজি এক্সপ্রেসের প্যান্ট্রির খাবার ওই চলার মতো আর কি জার্নিতে। ঘড়িতে সময় 1টা বেজে 56 মিনিট। ট্রেন আমাদের এসে পৌঁছালো কানপুর সেন্ট্রালের 1 নম্বর প্ল্যাটফর্মে। এখানে ট্রেনের কিন্তু 5 মিনিটের হল্ট আছে। আর কানপুরে হচ্ছে বেশ ভালো বৃষ্টি, মানে আমি শেডের তলায় আছি, বাট নর্মালি কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে। আপাতত ট্রেন তো ঠিকঠাকই আছে, লাঞ্চও হয়ে গেছে। এখন একটু রেস্ট নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে একদম ইটাওয়া অথবা টুন্ডলে জাংশনে। বাইরে তো গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আর এই ইউপি বা দিল্লি রুটে না বেশিক্ষণ গেটে দাঁড়িয়ে ফোন নিয়ে ভিডিও করতে বা ক্যামেরা নিয়ে ভিডিও করতেও ভয় লাগে। তো প্রচুর ক্রসিংও হচ্ছে, কিছু বাঘও আসছে, বাট সবটা হয়তো কভার করতে পারছি না। কারণ এই একটাই কারণ, পুলিশরাও বারবার বলছে যে গেটে সবসময় ফোন না পার করতে। তো তোমরাও যারা এই রুটে জার্নি করবে বা যারা ভিডিও করো তাদের জন্য এই ইউপি রুট বা দিল্লি রুট
খুব সাবধান, তার জন্য আমিও বেশি গেটে যাচ্ছি না। তো সেভাবে হয়তো ক্রসিংগুলো বা ট্রেন কভারেজ করা হচ্ছে না, চেষ্টা করছি যতটা সম্ভব তোমাদের দেখানো যায়। গুড ইভিনিং সবাইকে। ঘড়িতে সময় এখন সন্ধ্যে 6টা, আর ট্রেন কিছুক্ষণের মধ্যেই টুন্ডলা জংশন ঢুকবে। আর ট্রেন প্রায় কিন্তু 2 ঘন্টা মতো লেট করে ফেলেছে অলরেডি, কারণ ট্রেনকে অনেক জায়গায় দাঁড় করিয়ে দিচ্ছে, প্রচুর ক্রসিং হচ্ছে, তোমাদেরও 2টো ক্রসিং দেখালাম। আর এখনও এই পাশের লাইনে 4টে সিগন্যাল পুরো পরপর গ্রিন করা, আরও একটা কোনো ট্রেন আসছে। ট্রেন আমাদের এসে পৌঁছালো টুন্ডলা জংশন, আর এখানে ট্রেনের 5 মিনিটের হল্ট আছে। বাইরে হচ্ছে বৃষ্টি, আর পরপর রাজধানী গ্যাংয়ের ক্রসিং দেখলে ভুবনেশ্বর, তেজাস রাজধানী, শিয়ালদা রাজধানী, হাওড়া রাজধানী আর ডিব্রুগড় রাজধানী, মানে জাস্ট সেই ছিল। আর রাজধানী গ্যাং যখন ক্রসিং করে সমস্ত সিগন্যাল তো গ্রিন থাকবেই। ঘড়িতে সময় 8টা বেজে 26 মিনিট। ট্রেন আমাদের এসে পৌঁছালো আলিগড়।
আর এখানে ট্রেনের 5 মিনিটের হল্ট আছে, বাট ট্রেন কিন্তু 1.5 ঘন্টা লেট। ঘড়িতে সময় 9টা বেজে 56 মিনিট। ট্রেন প্রায় 2 ঘন্টা লেটে এসে পৌঁছালো গাজিয়াবাদ। এখানে ট্রেনে 2 মিনিটের হল্ট আছে। আর জোম্যাটো থেকে রাতের খাবার অর্ডার দিয়েছিলাম, মনে হয় দাদা আসছে, দেখতে পাচ্ছি। তো খাবারটাও এখান থেকেই নেব। অনলাইনে জোম্যাটো থ্রু খাবার অর্ডার করেছি। ট্রেন তো অলরেডি লেট, আর গাজিয়াবাদে আরও লেট করছে। 2 মিনিটে হল্ট ছিল, আরও অনেকক্ষণ দাঁড়িয়ে আছে। আর জোম্যাটো থেকে যে খাবার অর্ডার দিয়েছিলাম খাবারও চলে এসছে। চলো ডিনারটা সেরে নিই। বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম গাজিয়াবাদ থেকে। আর এই গাজিয়াবাদের পরের স্টেশন হচ্ছে ওল্ড দিল্লি। তো দিল্লি জাংশন আর এই গাজিয়াবাদের মধ্যে ফোন বার করা প্রচণ্ড রিস্কি, তো খুব সাবধানেও থাকতে হয়। বাকি এখন আর কিছু ভিডিও করছি না, একদম দিল্লি পৌঁছায় তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো ডিনারটা সেরে নিই আগে। এই আমরা অর্ডার দিয়েছিলাম জোম্যাটো থেকে মোমো, মানে চিকেন মোমো, আর তার সঙ্গে চিকেন বিরিয়ানি। তো চলো ডিনারটা সেরে নিই। বাইরে তো অন্ধকার, আর ঢুকছে দিল্লি জাংশন ট্রেন। আর পুলিশরা এসে বারবার করে বলে গেল দরজা না খুলতে। ঘড়িতে সময় এখন 11টা বেজে 2 মিনিট। নির্দিষ্ট সময় থেকে 2 ঘন্টারও বেশি লেটে ট্রেন আমাদের এসে পৌঁছালো দিল্লি জাংশনের 6 নম্বর প্ল্যাটফর্মে। এখানে ট্রেনের 15 মিনিটের হল্ট আছে। আর দিল্লি কিন্তু রাত 11টার সময়ও এত জমজমাট দেখতে পাচ্ছ, কারণ আমাদের দেশের রাজধানী। আর এই গাজিয়াবাদ ট্রেন ঢোকার আগে থেকে শুরু করে এখনও মানে পুলিশরা কন্টিনিউ এসে সমস্ত যাত্রীদের বলে যাচ্ছে মোবাইল ফোন অথবা ক্যামেরা, ল্যাপটপ কিছু থাকলে খুব সাবধানে রাখবেন। তোমরাও যখন এই রুটে বা দিল্লি রুটে জার্নি করবে খুব সাবধান, কিন্তু নিজস্ব জিনিসপত্র। ঘড়িতে সময় এখন রাত 1:30টা মতো। দিল্লি ক্রস করার পর আর ব্যাক করা হয়নি, কারণ দরজা সমস্ত পুলিশ আধিকারিকরা বন্ধ করে দিয়েছে। আর ঘড়িতে সময় এখন রাত 1:30টা মতো। ট্রেন ঢোকার রাইট টাইম ছিল কালকাতে 3টে, বাট প্রায় 2 থেকে 2.5 ঘন্টা লেট। এখন 5টার সময় ঢুকবে। বাট তোমরা যদি টয় ট্রেন নাও, মানে শিবালিক এক্সপ্রেস 5টা 45 অথবা তারপরে 6টা 20 কালকা শিমলা এক্সপ্রেস, তাহলে কিন্তু তোমাদের অসুবিধা হবে না। মোটামুটি 5টার মধ্যে ঢুকে যায় লেট করলেও। আর এখন কোনো একটা স্টেশনে দাঁড়িয়েছে, দরজা সব জায়গায় বন্ধ। আর ট্রেন কিন্তু দিল্লি জাংশন ক্রস করে চণ্ডীগড়, আম্বালা এবং পানিপথের রুটে পৌঁছাবে কালকা। গুড মর্নিং সবাইকে। ঘড়িতে সময় এখন ভোর 4:40। 3টের সময় আমাদের কালকা পৌঁছানোর কথা ছিল। ট্রেন 2 ঘন্টারও বেশি লেট। চণ্ডীগড় এসছে, প্রায় আধা ঘন্টা 40 মিনিট চণ্ডীগড়েই দাঁড়িয়ে আছে। কখন ছাড়বে, কখন কালকা পৌঁছাবে কে জানে। ভেতরে এসি চলছে, বন্ধ করছে, এই হচ্ছে। ট্রেন আমাদের কালকা স্টেশনে ঢোকার কথা ছিল ভোর 3টের সময়। ঘড়িতে সময় এখন প্রায় 5:30। এতটা লেটে এসে পৌঁছালো। আর যাদের শিবালিক থাকবে একটু কিন্তু চাপ, মানে যদি তোমাদের মেম্বার্স বেশি থাকে, কারণ 5:45 শিবালিক ছাড়ে। আর তোমরা যেই স্টেশনেই নামো না কেন, তোমাদের পুরো স্টেশন হেঁটে ওই পারে যেতে হবে। মানে 1 নম্বরের ওই পাশ থেকে ছাড়ে হচ্ছে টয় ট্রেন। তো আমরাও টয় ট্রেন নিয়েছি, বাট 6টা 20 টয় ট্রেনটা কেটেছি, কারণ আমি রিসেন্টলি দেখছিলাম যে ট্রেন লেট করছে। তো লেট করলেও 5টা 5:30টার মধ্যে ঢুকে যাচ্ছে। তো 6টা 20 ট্রেনটা নিলে কোনো রকম অসুবিধা হবে না। মোটামুটি 12টার মধ্যে আমরা সিমলা পৌঁছে যাব। আর মোটামুটি ট্রেনের কথা যদি বলি, ট্রেন পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, এসি ভালো চলেছে, আর ওয়াশরুমও ঠিকঠাক ছিল। কিন্তু ট্রেন প্রচুর লেট করেছে, জানি না কিসের জন্য। সেরমভাবে জ্যামও ছিল না, আর বৃষ্টিও যে খুব বেশি হয়েছে রাস্তায় সেটাও নয়, বাট ট্রেন লেট করেছে। প্রায় 2.5 ঘন্টা মতো লেট। ইজি ট্রিপ তারাই কিন্তু আমাদের হোটেল থেকে শুরু করে গাড়ি, প্যাকেজ সমস্তটা অ্যারেঞ্জ করে দিয়েছে।
আমাদের প্যাকেজ শুরু হবে সিমলা স্টেশন থেকে, সেখানেই গাড়ি ওয়েট করবে। এই টয় ট্রেন কস্ট বা ট্রেনের টিকিট কিন্তু কোনো রকম প্যাকেজে ইনক্লুড নয়। আর এনাদের কিন্তু কোনো গ্রুপ ট্রিপ সেরকমভাবে নেই, সবটাই কিন্তু পার্সোনাল গাড়ি দিয়ে পার্সোনাল কাস্টমাইজ ট্রিপ। শুধু হিমাচলের সিমলা মানালি নয়, এছাড়াও স্পিতি থেকে শুরু করে লাদাখ থেকে শুরু করে ডালহাউসি এবং হিমাচলের যে কোনো জায়গা বা ইন্ডিয়ার অন্য জায়গাতেও কিন্তু এনাদের প্যাকেজ বা হোটেল আছে, তোমরা কিন্তু চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারো। আমি এনাদের সাথে অনেক কটা ট্যুরই করেছি, তো এনাদের সার্ভিস আমার কিন্তু বেশ ভালোই লেগেছে। তোমরাও চাইলে এনাদের সাথে যেতে পারো। আর এনাদের ফেসবুকে কিন্তু রিভিউ কন্টিনিউ আপডেট হয়, মানে গেস্ট রিভিউ, তোমরা কিন্তু সেগুলো চাইলে ইজি ট্রিপের পেজে চেক করে নিতে পারো। আর একটা জিনিসই বলবো, এই রিসেন্টলি যে ফেসবুকে ট্রেন্ডটা হয়েছে যে 2000 টাকার দার্জিলিং, 5000 টাকার কাশ্মীর, তারপরে 8000 টাকা সিমলা মানালি, এই ট্রেন্ডে একদম পড়ো না। কারণ এত কম খরচায় মন্দারমণি ঘোরা হয় না, তোমরা কি করে সিমলা মানালি কাশ্মীর ঘুরবে, এইগুলো থেকে একটু বেঁচে, কারণ পয়সা নষ্ট করো না। অবশ্যই এটা মাথায় রেখো যে 2-3 হাজার, 5 হাজার, 8 হাজার, 10 হাজার টাকায় কাশ্মীর বা সিমলা মানালি কোনোদিন হয় না। তাই ভালোভাবে ঘোরো, পয়সা জমিয়ে ঘুরতে আসছো, ঘোরাটা সবার কাছেই একটা ড্রিম। একটু কথা বলার ছিল, কারণ রিসেন্টলি ফেসবুকে প্রচুর এরকম পোস্ট দেখছিলাম যে 2000, 3000, 5000 টাকায় ট্রিপ হয় না। বস, শুধু শুধু টাকা নষ্ট করো না আর এই ফাঁদে পড়ো না। চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী পর্বে সিমলা টয় ট্রেন থেকে শুরু করে হোটেল, তার সঙ্গে সিমলার প্যাকেজ, সমস্ত কিছু নিয়ে। টাটা সবাইকে।